সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের সাধারণ বিজ্ঞান আইসিটি ব্যাংকের আইসিটির প্রথম ক্লাস। আমরা আজকে কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের ফান্ডামেন্টাল, কম্পিউটার কিভাবে গঠিত হয়, কম্পিউটারের কতগুলো কম্পোনেন্ট আছে, একটা পুরো মানে ফুল সেট অফ কম্পিউটার, কি কি এলিমেন্ট দরকার, কি কি উপাদান দরকার, এগুলো আমরা আজকে বিস্তারিত জানবো। কম্পিউটারের মূলত এটা একটা বেসিক ক্লাস এবং এইখান থেকেই কম্পিউটারের প্রচুর কোশ্চেন ব্যাংকের পরীক্ষাগুলোতে এসে থাকে। শুধু ব্যাংকের পরীক্ষা না, ব্যাংকের পরীক্ষা ছাড়াও অন্যান্য সকল পরীক্ষায় কম্পিউটার থেকে এই কোশ্চেনগুলো আসে। তো আমাদের আইসিটিতে যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো মোটামুটি আমাদের দুই ধরনের বললেই চলে। একটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক আর একটা হচ্ছে আইসিটি বা টেকনোলজি বা নেটওয়ার্কিং এই জাতীয়। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু আপনাদের সাথে গ্রুপে যুক্ত হয়ে নেই। এরপরে লাইট সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা আপনারা জানান, তারপরে সবকিছু ঠিক থাকলে আমরা শুরু করে দেব। আমি যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম শহীদ, সাথী আক্তার মিম, এমদাদুল হক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা কতজন আছি দেখি একটু, কতজন আছি, তারপর আমরা শুরু করে দেই। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি না? মোটামুটি যারা আছেন টাইমলি, যারা এসেছেন অপেক্ষায় থেকেছেন, তারা টাইমলি জয়েন হতে পারবেন। এমনিতে আমাদের 5-7 মিনিট লেট হয়ে গেছে। সো আরো যারা লেট করে আসবেন তারা আবার এটা এখানে সেভ থাকবে, আপনারা প্রথম থেকে দেখতে পারবেন। আমাদের আজকে ক্লাসটা একটু বড় হবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা হচ্ছে কম্পিউটারের একবারে ফান্ডামেন্টাল ক্লাস। কম্পিউটার সম্বন্ধে যার কোনো আইডিয়া নাই, আজকের ক্লাসের পরে, এই ক্লাসটার পরে কম্পিউটার সম্বন্ধে তার মোটামুটি একটা বেসিক আইডিয়া দাঁড়িয়ে যাবে, অর্থাৎ কম্পিউটারের ব্যাপারে তিনি বুঝতে পারবেন। তারপর কম্পিউটারের অপারেশন, কম্পিউটার দিয়ে কিভাবে কি কাজ করা হয়, কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার, বিভিন্ন বিষয়গুলো আমাদের ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে আসবে। ওকে, তাহলে আমরা টোটাল 27 জন 27 জয়েন করেছি। ওকে, তো প্রথম হচ্ছে কম্পিউটার। দেখেন এই কম্পিউটার শব্দটি কোত্থেকে আসলো? কম্পিউটার মূলত গ্রিক শব্দ কম্পিউট, সবাই জানেন। এই কম্পিউট শব্দটি থেকেই কম্পিউটার শব্দটা আসছে। এই কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা, গণনা করা। তাহলে এই কম্পিউট মানে হচ্ছে গণনা করা, আর কম্পিউটার, কম্পিউটার হচ্ছে গণনাকারী, গণনাকারী। তাহলে কম্পিউটার শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। এখন দেখেন, কম্পিউটার দিয়ে কিন্তু আমরা শুধু গণনা করি না, আমরা কত ধরনের কাজ কম্পিউটার দিয়ে করতে পারি। এই আধুনিক সময় কত ধরনের কাজ কল্পনা করা যায় না, যে এত ধরনের কাজ যেদিকেই তাকাবেন আপনি সব জায়গায় আপনার কম্পিউটার দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং জটিল কঠিন কাজগুলো যেগুলো মানুষ করতে হিমশিম খাবে বা অনেক ক্ষেত্রে মানুষের পক্ষে করা সম্ভব না, সেগুলো কিন্তু আমরা কম্পিউটার দিয়ে খুব সহজেই করে ফেলতে পারছি। তাহলে আজকে যে কম্পিউটার আমরা দেখতেছি, কম্পিউটার কিন্তু এরকম ছিল না। কম্পিউটারের নাম যেহেতু গণনাকারী যন্ত্র, কম্পিউটার কিন্তু প্রাথমিক অবস্থায় একটা গণনাকারী যন্ত্রই ছিল। দেখেন, একেবারে প্রথম দিকে গণনাকারী একটা যন্ত্র হিসাবে আবিষ্কার করা হলো এরকম একটা যন্ত্র। আপনারা গুগল সার্চ করলে দেখবেন যে এরকম একটা যন্ত্র, এইভাবেও দেওয়া যেতে পারে, এইভাবেও দেওয়া যেতে পারে, এরকম এরকম কতগুলো চাকতি থাকবে। এই চাকতি গুলোকে সরিয়ে সরিয়ে ডানে বামে করে উপর নিচ করে কি করা হতো? গণনা করা হতো। এই যন্ত্রটার নাম ছিল অ্যাবাকাস। এই যন্ত্রটার নাম ছিল অ্যাবাকাস। এই অ্যাবাকাস দিয়ে গণনা করা হতো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা অপারেশন কমপ্লিট করা যেত। এরপরও তো গাণিতিক অনেক অপারেশন থাকে, তার কিছুই করা যেত না। তো
তো এইখান থেকে আপনারা জানেন যে বিজ্ঞানের প্রত্যেকটা জায়গা যেখান থেকে শুরু হয় সময়ের সাথে সাথে বিভিন্ন বিজ্ঞানী এসে সেটাকে ডেভেলপ করে আজকে বিজ্ঞানের আমরা যে শাখায় যা কিছু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনোটাই এরকম ছিল না। আপনারা জানেন একেবারে ক্ষুদ্র থেকে সাধারণ একটা সূত্র থেকে শুরু হয়ে আজকে অনেক দূর এগুলোর অ্যাপ্লিকেশন চলে গেছে। এরকম ছিল একটা যন্ত্র যেটার নাম ছিল অ্যাবাকাস। অ্যাবাকাস দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যেত। অ্যাবাকাসের পরে আরেকটা যন্ত্র আবিষ্কার হলো যেটাকে বলে নেপিয়ার হার বা নেপিয়ার অস্থি। জন নেপিয়ার এটা আবিষ্কার করেন। নেপিয়ার হার বা নেপিয়ার অস্থি জন নেপিয়ার এই যন্ত্রটি আবিষ্কার করেন। এই যন্ত্রটি আগের যে অ্যাবাকাস যন্ত্র ছিল তার চাইতে একটু ডেভেলপ। অ্যাবাকাস যন্ত্র দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত, এটা দিয়ে বর্গ এবং বর্গমূল করা যেত। আরেকটু ডেভেলপ হলো। হ্যাঁ, এই নেপিয়ার হারের পরে আরেকটা যন্ত্র আসলো, সেটার নাম হচ্ছে প্যাসকালন। সেটার নাম হচ্ছে কি? প্যাসকালন। এই প্যাসকালন যন্ত্র দিয়ে আরো কিছু অপারেশন, গাণিতিক অপারেশন করা যেত এবং আরেকটু সহজে করা যেত। এইভাবে ডেভেলপ হতে হতে আজকের কম্পিউটার, যেটা আমরা হাতের তালুতে নিয়ে রাখতে পারি, যেটা আমরা ব্যাগের মধ্যে রাখতে পারি, যেটা আমরা আমাদের বাসায় অফিসে যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারি, যেটা আমরা যে কোনো জায়গায় সেট করে আমরা কাজ করতে পারি। এখন এই যে যন্ত্রগুলোর কথা বললাম, এই যন্ত্রগুলো ছিল সবই শুধুমাত্র গণনাকারী যন্ত্র, আর কিছুই। এখন কম্পিউটার যেটা আমরা বুঝি, সেই কম্পিউটার শুরু থেকে ডেভেলপ হয়ে হয়ে আজকে পর্যন্ত আসতে যে সময় লেগেছে আর যে কতগুলো ডেভেলপ হয়েছে, বিশেষ বিশেষ ডেভেলপ হয়েছে, তার উপর ভিত্তি করে কম্পিউটারের এই সময়টাকে, এই এইজটাকে 5টা ভাগে ভাগ করা যায়। এগুলোকে বলা হয় কম্পিউটার প্রজন্ম। এগুলোকে কি বলা হয়? কম্পিউটার প্রজন্ম। কম্পিউটার প্রজন্ম। তাহলে কম্পিউটার প্রজন্ম কয়টা? 5টা কম্পিউটার প্রজন্ম আছে। আমরা এখন অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখলাম রিসেন্টলি কিছু কোশ্চেন আসে যে আমরা এখন কম্পিউটারের কোন প্রজন্মে আছি। আমরা 5টা প্রজন্ম যখন ধীরে ধীরে একটার পর একটা শেষ করব, তখন আপনারা জানতে পারবেন যে আমরা এখন কোন প্রজন্মে আছি। আমি প্রশ্ন করব, উত্তরটা নিশ্চয়ই আপনারা দিতে পারবেন। ওকে, কম্পিউটারের প্রথম প্রজন্ম, একদম প্রথম, এই প্রথম প্রজন্মের কম্পিউটার কিরকম ছিল? প্রথম প্রজন্মের কম্পিউটার মোটামুটি একটা ইন্ডাস্ট্রির মতো ছিল। ধরেন বড় বড় কতগুলো রুম, এই রুমের ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এই কম্পিউটারগুলোকে তৈরি করা হতো। এবং এই কম্পিউটারগুলোর সাইজ, যেমন বললাম, সাইজ যেমন বিশাল ছিল, তেমনি কম্পিউটার চালাতেও একই সাথে একাধিক লোকের দরকার ছিল। এই কম্পিউটারটা প্রচন্ড শব্দ উৎপন্ন হতো, এই কম্পিউটারে ব্যাপক তাপ উৎপন্ন হতো। দেখেন, বিশাল সাইজ, লার্জ সাইজ, সাউন্ড, হিট, ওকে, এবং কি মাল্টি অপারেটর। শুধু এই না, কম্পিউটারে যেমন আমরা এখন ইনপুট দেই, কিভাবে আমরা মাউস দিয়ে ইনপুট দিতে পারি, আবার কিবোর্ড দিয়ে ইনপুট দিতে পারি। এটা হচ্ছে কমন, একদম কমন। একটা কম্পিউটার থাকলেই তার সাথে একটা মাউস, একটা কিবোর্ড থাকতে হয়, একদম কমন। এছাড়াও আমাদের অনেক ধরনের ইনপুট ডিভাইস আছে। তখন কিন্তু কম্পিউটারে এরকম কোন ইনপুট ডিভাইস ছিল না। এখন ধরেন আমাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের মনিটর। আমরা যা করতেছি, আমরা সাথে সাথে দেখতেছি আমরা ভুল করতেছি না সঠিক করতেছি। আমরা যখন টাইপিং করতেছি, এমএস ওয়ার্ডে টাইপিং করতেছি, টাইপিং এর সময় আমার মনিটরে ফুটে উঠতেছে আমি কি লিখতেছি, এবং আমি সেখানে যদি ভুল লিখি, আমার বাটন যদি আমি ভুল চাপ দিই, আমি সাথে সাথে দেখতে পাচ্ছি এবং আমি সংশোধন করে নিতে পারছি। তখনকার কম্পিউটার এরকম দেখারও কোনো সিস্টেম ছিল না। ইনপুট দিবে, প্রসেস হবে, আউটপুট বেরোবে। এই ইনপুট কিভাবে দিত? এই ইনপুট দেওয়ার মতো এরকম সিস্টেম ছিল না। ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হতো পাঞ্চ কার্ড। ইনপুট দেওয়ার জন্য কি ব্যবহার করা হতো? পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। তাহলে আমরা প্রথম প্রজন্মের কম্পিউটারে কতগুলো বৈশিষ্ট্য আমরা লিখে ফেলি।
ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি ছিল? সাইজ, লার্জ সাইজের ছিল। তারপর ঝামেলা কি ছিল? সাউন্ড ছিল। তারপর ঝামেলা কি ছিল? হিট ছিল। এরপরে এটার ইনপুট কি দিয়ে ইনপুট দেওয়া হতো? পালস কার্ড দিয়ে ইনপুট দেওয়া হতো। মেমোরি কিরকম ছিল? মেমোরি খুবই স্বল্প মেমোরি ছিল, খুবই ধারণ ক্ষমতা, তথ্য ধারণ ক্ষমতা বা মেমোরি খুবই স্বল্প ছিল। এরপর প্রসেসটা কিভাবে হতো? আমরা এখন যেমন কম্পিউটারে ইনপুট দেই, ইনপুট দেওয়ার পরে এটার একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্যাট মিন্স সিপিইউ আছে, যেটাকে আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। সেটাই ওটা আমরা যেভাবে চাই সেভাবে প্রসেস করে এবং আমাদের আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা আউটপুট বের করে ফেলতে পারি। তখন কিন্তু প্রসেসিং এর জন্য এরকম কোনো বিষয় ছিল না। তখন প্রসেসিং হইতো ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য বাল্বের মাধ্যমে, ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য বাল্বের মাধ্যমে। এই জায়গায় আপনাদের যে জিনিসটা জানতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের নাম, অর্থাৎ কম্পিউটারের বৈশিষ্ট্য এবং কম্পিউটারের উদাহরণগুলো জানতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম প্রজন্মের কতগুলো কম্পিউটারের বৈশিষ্ট্য জানলাম। যতটুকু আমরা এতক্ষণে জানলাম, এতটুকুর মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে? তাহলে জানান। আমরা এরপরে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে যাব। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে আমরা মোটামুটি এর বৈশিষ্ট্যগুলো আমরা জেনে ফেলছি। এখন এইখান থেকে আরেকটা বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে কম্পিউটারে আমরা যে প্রোগ্রাম করি, এখনকার প্রেক্ষাপটে চিন্তা করেন, কম্পিউটারে আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করি, সেই সফটওয়্যার গুলো ডিজাইন করার জন্য অর্থাৎ প্রোগ্রাম করার জন্য কি করা হয়? বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তাই না? এখনকার ল্যাঙ্গুয়েজ কি ছিল? মাঝখানে সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, জেকিউরি, আরো ভালো ভালো ল্যাঙ্গুয়েজ আছে এখন ব্যবহার হয়। এই প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে, যতই ডেভেলপ হচ্ছে, দিন যাচ্ছে ততই এটা চেঞ্জ হচ্ছে। তো এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি ছিল? প্রথম প্রজন্মের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কি ছিল? এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ প্রথম প্রজন্মের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ছিল, অর্থাৎ প্রোগ্রাম করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝাই আমরা? এই মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1। দেখেন, আমাদের এখনকার কম্পিউটারও সকল ধরনের অপারেশনের জন্য এই 0 এবং 1 এর বাইরে যেতে পারে না। আমরা যে ল্যাঙ্গুয়েজে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজেই আমরা কোনো প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামটা প্রথমে কি আমাদের কম্পিউটারের ভিতরে বিল্ট ইন কম্পাইলার ইন্টারপ্রেটার আছে। সেই কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে এগুলো কি হয়, ধীরে ধীরে এগুলো কি হয়, এই 0-1 মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। কম্পিউটার যার নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নাই, এটা প্রায় পরীক্ষায় আসে। এটা কি চিনে? আমি যা বলতেছি, আমি যা লিখতেছি, তার কিছু এটা চিনে না। এটা চিনে শুধু 0 এবং 1। আরো একটা মজার বিষয়, এই 0 এবং 1 কি? এটা কি সংখ্যা, ডিজিট? আমরা তো ডিজিটাল কম্পিউটার বলি, ডিজিটাল কম্পিউটার 0 এবং 1 বুঝে। তাহলে এই ডিজিটটা, এই যে 0 এবং 1, এটা কি? এই 0 মানে বিদ্যুৎ নাই, 1 মানে বিদ্যুৎ আছে। অর্থাৎ সার্কিটের মধ্যে বিদ্যুতের আসা এবং যাওয়া, এই জিনিসটা দিয়ে যত সব ধরনের কাজ হয়। অর্থাৎ প্রোগ্রামিং আপনি যে ল্যাঙ্গুয়েজে করেন সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়, তারপর মেশিন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝতে পারে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ কি দিয়ে হয়? 0-1 দিয়ে। 0-1 মানে কি? সার্কিটে বিদ্যুৎ আছে নাই। ওকে, এইভাবে। তো এই 0-1 এটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা যেটা করতে পারি, আমাদের আরো কিছু অপারেশন আছে, যেমন আমরা যে এটাকে আমরা অন্য একটা নামে রাখতে পারি, এটা হচ্ছে বাইনারি ডিজিট। 0-1 বাইনারি ডিজিট। আমরা এটাকে দ্বিমিক বা দশমিক ডিজিটে বা স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করতে পারি। আবার স্বাভাবিক যে কোনো সংখ্যাকে আমি এই বাইনারিতে রূপান্তর করতে পারি। ধরেন আমি যদি কম্পিউটারকে একটা সংখ্যা দিই, 5 দিলাম, কম্পিউটার
এই 52 কে বাইনারিতে নিয়ে যাবে। এই 52011011 এটা ঠিক আছে, এটার মান কিন্তু ডাইরেক্ট এটা না, এরকম কিছু সামথিং লাইক দ্যাট, অর্থাৎ 01 দিয়ে এটা প্রকাশ করবে। আপনি যে সংখ্যাই দেন এটা 01 দিয়ে প্রকাশিত হবে। ওকে, তাহলে আমরা বলছিলাম কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কথা। তাহলে প্রাথমিক যুগে বা ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, যে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1। আর তখন যে প্রোগ্রাম করা হতো 0 এবং 1 দিয়ে, সেই প্রোগ্রামের জন্য কোনো কম্পাইলার, ইন্টারপ্রেটার, কোনো ট্রান্সলেটর কিছুই লাগতো না। সেই প্রোগ্রাম 0 এবং 1 দিয়ে যে প্রোগ্রাম করা হতো, সেই প্রোগ্রাম মেশিন মানে কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারত। আর এখনকার আমরা যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করি সেটা কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারে না। ওকে, তাহলে ডাইরেক্ট বুঝতে পারতো, তাহলে এই 0-1 রেখে আমরা এখন বিভিন্ন ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে আমরা সেগুলো দিয়ে কেন লিখি? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটার কারণ হলো এই 0 এবং 1 দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করা সো হার্ড, খুবই কঠিন এবং ক্ষেত্র বিশেষ অসম্ভব। এই 0 এবং 1 সাজায় সাজায় একটা প্রোগ্রাম করা ক্ষেত্র বিশেষ অসম্ভব। সেক্ষেত্রে আমরা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সবসময় প্রোগ্রাম করতে চাই। এবং ফাইনালি আপনারা জানেন যে পঞ্চম প্রজন্মে যে জিনিসটা হবে, তখন কম্পিউটার আমাদের মুখের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটাই সরাসরি বুঝতে পারবে। কেমনে বুঝতে পারবে? ওইটা অবশ্যই ট্রান্সলেট হয়ে এরকম হবে, কিন্তু এখন আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করি সেটা কম্পিউটার বুঝতে পারে। আর ফিফথ জেনারেশনে গিয়ে কি করবে? আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ যেটা বলি, যেটা সেট করা থাকবে সেটাই সরাসরি কম্পিউটার বুঝতে পারবে। আচ্ছা, এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের উদাহরণ হচ্ছে, মানে কি কি কম্পিউটার ফার্স্ট জেনারেশনের কম্পিউটার হিসাবে আমরা ধরতে পারি সেরকম কয়েকটা আমরা জেনে নিব। এটার ফুল মিনিংটা আপনারা একটু জানবেন, এটার ফুল মিনিংটা আপনারা একটু জেনে নেবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর। এরপর আমরা আসি সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে। বলেন তো সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে এখানে কি কি সমস্যা ছিল? এই জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে যাওয়ার জন্য কেন চেষ্টা করা হলো, কেন এটাকে আরো ডেভেলপ করা হলো, এখানে কি কি সমস্যা ছিল? আমরা প্রথম দিকেই দেখতে পারি, দেখেন সাইজের একটা প্রবলেম ছিল। সেই সময় বললাম যে কয়েকটা রুম জুড়ে একটা কম্পিউটার ছিল, আর এখন আমাদের হাতের মুঠোয় কম্পিউটার। ওকে, তাহলে এই সাইজটা একটা প্রবলেম ছিল, তাইলে যে সাইজটাকে কমায়া আনা যায় কিনা। এরপর সাউন্ড একটা প্রবলেম ছিল। এখন আপনারা দেখবেন যে ডেস্কটপ কম্পিউটার যখন চলে তখন দেখবেন যে বেশিক্ষণ চলেই শব্দ হয়, ভিতরে ফ্যান থাকে, ফ্যানের শব্দ বা যন্ত্রপাতির শব্দ হয়। ওকে, এরপর হিট, প্রচুর তাপ উৎপন্ন হয়। এখন আপনারা মোবাইল বেশিক্ষণ চালাইলে বা ল্যাপটপ, ডেস্কটপ বেশিক্ষণ চললে দেখবেন যে কিছু হিট উৎপন্ন হয়, কারণ যদি কাজ হয়, আপনারা জানেন যে ফিজিক্সের ভাষায় যেখানে কাজ হয় কাজের ফলে তাপ উৎপন্ন হয়। ওকে, তাহলে কিছু তাপ উৎপন্ন হয়, কিন্তু সেই সময়ের তাপটা ছিল একদম অনেক বেশি তাপ ছিল। তো সেকেন্ড প্রজন্মে যেটা করা হলো, কম্পিউটারের সাইজ কমায় নিয়ে আসা হলো, সাউন্ডটাকে বেশ কমায় ফেলা হলো এবং তাপটাকে কন্ট্রোল করা হলো। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হলো? এই মেশিন ল্যাঙ্গুয়েজ আর থাকলো না। অ্যাকচুয়ালি ফার্স্ট জেনারেশনের লাস্টের দিকে যখন 0-1 দিয়ে প্রোগ্রাম করা খুবই দুর্গম হয়ে গেল, আর মানুষ কম্পিউটার দিয়ে আরো জটিল কাজ করার চিন্তা করলো, তখন তারা কি করলো? এই ল্যাঙ্গুয়েজের উপর আর ডিপেন্ড করলো না। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা তৈরি করা, মানে ভালো প্রোগ্রাম তৈরি করা অসম্ভব হয়ে গেল। এই ফার্স্ট জেনারেশনের শেষের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো। সেকেন্ড জেনারেশনের পুরোটা ধরেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ চলছে। সেকেন্ড জেনারেশনের শেষ দিকে আরো কিছু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে, ফরটান, কোবল, এরকম কিছু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে। তো সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে ডেভেলপের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন কে ভাগ করছে, দেখেন
একটা এরকম তো বলা হয় নাই যে এত সাল থেকে এত সাল পর্যন্ত ফার্স্ট জেনারেশন থাকবে, তারপর এত সাল থেকে এত সাল পর্যন্ত সেকেন্ড জেনারেশন থাকবে। এইভাবে কিন্তু জেনারেশন গুলোকে ভাগ করা হয় নাই। জেনারেশন গুলোকে ভাগ করা হয়েছে যে একটা ধারা চলতেছে, হঠাৎ করে র্যাপিডলি ভালো একটা চেঞ্জ আসছে, আগেরটা থেকে অনেক দূর আগায় গেছে। হুট করে এমন একটা যন্ত্রাংশ আবিষ্কার হয়েছে যে আগের কম্পিউটারের সিস্টেম থেকে এই কম্পিউটার যন্ত্রটা আবিষ্কার হওয়ার পরে এই কম্পিউটার সিস্টেম অনেক দূর আগায় গেছে। তখন ওইটাকে পাস্ট জেনারেশন বা এই জেনারেশনের জিনিস বাদ। যেমন আমাদের ধরেন আগে আমরা যখন মোবাইল পেয়েছি তখন ছিল কি বাটন, বাটনের মোবাইল ছিল, বাটন চিপে চিপে মেসেজ লেখা, বাটন চিপে চিপে অপারেশন করা। তারপর কি হইলো, তারপর স্ক্রিনে যখন সবকিছু চলে আসলো তখন কিন্তু এখন বাটন কিন্তু খুব বেশি কেউ ইউজ করে না। ওটা একটা জেনারেশন পাস্ট, ওটা পাস্ট হয়ে গেছে, এখন ওইটা কেউ ইউজ করে না। এই যে একটা র্যাপিড ডেভেলপ, এই জেনারেশন গুলোর মধ্যে এরকম একটা র্যাপিড ডেভেলপ হয়েছে। কোথায় হয়েছে দেখেন, আমাদের এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে প্রসেস করা হয়তো কি দিয়ে, ভ্যাকুয়াম টিউব দিয়ে, ভ্যাকুয়াম টিউব দিয়ে। হ্যাঁ, এরপরে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট আবিষ্কার হয়েছে। আপনারা বলেন তো সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যটা কি, কি গুরুত্বপূর্ণ পার্টটা সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে আবিষ্কার হয়েছে? লিখেন, আমি দেখতেছি। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে কি গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হওয়ার পরে এটা ফার্স্ট জেনারেশনের থেকে এটা হুট করে একটা জেনারেশন চেঞ্জ করে দিল, সেকেন্ড জেনারেশনে চলে আসলো, সেটা কি? সেই ইম্পর্টেন্ট যন্ত্রাংশটার নাম হচ্ছে ট্রানজিস্টর। দেখেন, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে আলাদা করার জন্য এই যে প্রসেসিং সিস্টেমটা, ডাটা প্রসেসিং সিস্টেমটা, ট্রানজিস্টর আগে করা হতো কি দিয়ে, ভ্যাকুয়াম টিউব দিয়ে। ভ্যাকুয়াম টিউব দিয়ে করার ফলে যে যে প্রবলেম হতো, ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে র্যাপিড একটা চেঞ্জ হয়ে গেছে, এবং ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার থেকে এটা সেকেন্ড জেনারেশন শুরু, অর্থাৎ আগেরটা পুরনো হয়ে গেছে, পুরনো মডেল। ওকে, সেকেন্ড জেনারেশন শুরু। তাহলে সেকেন্ড জেনারেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, ট্রানজিস্টর আবিষ্কার, সাইজ, সাউন্ড, হিট এগুলো কমানো, ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং আরো কিছু পর্টার, প্রবল এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে। আর কি ছিল, আর ছিল প্রবলেম কি, মেমোরি। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মেমোরি ছিল খুবই দুর্বল, সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের মেমোরি আরেকটু ডেভেলপ হলো, আরেকটু ডেভেলপ হলো। ফার্স্ট জেনারেশনের মেমোরি যা ছিল, সেকেন্ড জেনারেশনের মেমোরি আরেকটু ডেভেলপ হলো। সেটা কিসের মেমোরি হলো, সেটা হলো ম্যাগনেটিক কোড। সেটা হলো কি, ম্যাগনেটিক কোড মেমোরি, ম্যাগনেটিক কোড। এই সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের কয়েকটা উদাহরণ আমাদেরকে বা কয়েকটা উদাহরণ আমাদের জানতে হবে। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে IBM 1620, IBM 1620, IBM 1620 এরকম আরো কিছু। তো এইখান থেকে আপনারা যেটা করবেন, ফার্স্ট জেনারেশনের কম্পিউটার এবং সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে কতগুলো গুরুত্বপূর্ণ কম্পিউটারের নাম মনে রাখবেন। ফার্স্ট জেনারেশনের কম্পিউটার একটা দিলাম, আর আমি কয়েকটা বলি। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মধ্যে আরো আছে IBM 701 আছে, IBM 650 আছে, IBM 701, IBM 650। তাহলে এই যে IBM হচ্ছে একটা মডেলের নাম। হ্যাঁ, এই IBM কে আমরা যদি ফুল মিনিং করি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। IBM মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো এই IBM এর বিভিন্ন মডেল আপনারা জানবেন যে ফার্স্ট জেনারেশনে IBM এর যেমন বিভিন্ন মডেল আছে, সেকেন্ড জেনারেশনে IBM এর বিভিন্ন মডেল রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের ট্রানজিস্টর আবিষ্কার হলো। ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে আমাদের মেমোরি আসলো, ম্যাগনেটিক কোর, স্টোরেজ ডিভাইস আসলো, এরপরে আর কি আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং কিছু অন্যান্য বললাম যে প্রোগ্রাম প্রবাল এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আসলো। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বৈশিষ্ট্য। এবার আমরা দেখি থার্ড জেনারেশন। আমরা দেখলাম যে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল আপনার প্রসেসটা। প্রসেস আগে যেটা দিয়ে করতো
সেটা চেঞ্জ হওয়া, ট্রানজিস্টর আবিষ্কার হওয়া, ম্যাগনেটিক কোর মেমোরি আবিষ্কার হওয়া, ম্যাগনেটিক কোর মেমোরি তৈরি করা, এটা ছিল সেকেন্ড জেনারেশনের বৈশিষ্ট্য। থার্ড জেনারেশনেও এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়ে আইসি, আইসির নাম শুনছেন, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, আইসি আবিষ্কার। থার্ড জেনারেশনে এসে কি আবিষ্কার হলো? আইসি। ট্রানজিস্টর দিয়ে যা করা যেত, যেভাবে প্রসেস করা যেত, যেভাবে কম্পিউটার অপারেট করা যেত, আইসি ট্রানজিস্টরের পরিবর্তে আইসি দেওয়ার ফলে, আইসি আবিষ্কার করার ফলে এটা র‍্যাপিড একটা চেঞ্জ হলো। অর্থাৎ এমন একটা চেঞ্জ হলো যে আরেকটা জেনারেশন চলে আসলো। তো এরপরে এই যেগুলো আমি বলতেছিলাম যে সাইজ, হিট, সাউন্ড, এগুলো এক জেনারেশনেই তো শেষ হয়ে যায় না, সাইজ আরো ছোট হলো, হিট আরো কমলো, সাউন্ড আরো কমলো, এইভাবে আসলো। তো এখানে যে মেমোরিটাও, মেমোরি, ল্যাঙ্গুয়েজ সবকিছুই কিন্তু কি, একটা হলো কি প্রসেসর। দেখেন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসর, মেমোরি এবং ল্যাঙ্গুয়েজ, এগুলোর পরিবর্তন হতে থাকলো বিভিন্ন জেনারেশনে, এগুলোর পরিবর্তন থাকলো। এর মধ্যে মূল হচ্ছে প্রসেসর। দেখবেন যে ল্যাঙ্গুয়েজ দুই জেনারেশন ধরেও এক ল্যাঙ্গুয়েজ চলছে, যেটা বললাম যে ফার্স্ট জেনারেশনেও আপনার একটা ল্যাঙ্গুয়েজ চলছে, সেকেন্ড জেনারেশনে কোনো ল্যাঙ্গুয়েজ চলছে, থার্ড জেনারেশনে একটা ল্যাঙ্গুয়েজ চলছে, ফোর্থ জেনারেশনে একটা ল্যাঙ্গুয়েজ চলছে। ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু কি হয় না, জেনারেশন ভাগ হয় না। জেনারেশন ভাগ হয়েছে মূলত ডেভেলপ হয়েছে প্রসেসর সাথে মেমোরি। ওকে, তাহলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে কোন জেনারেশনের প্রসেসর কি ছিল, কোন জেনারেশনের মেমোরি কি রকম ছিল, মেমোরি কি দিয়ে তৈরি করা হতো, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো গেল সেকেন্ড জেনারেশনে আমরা বললাম যে ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা ফার্স্ট জেনারেশনে শুরু হয়েছিল। তারপর ফরট্রান, কোবাল, এগুলো ছিল সেকেন্ড জেনারেশনের আরো একটু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আর একটু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল এগুলো। এরপর আমাদের থার্ড জেনারেশনে আমরা দেখলাম যে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি হইলো, আর আরো নতুন 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 কিছু জিনিস আসলো থার্ড জেনারেশনে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোরট্রানের ভার্সন দ্বিতীয়টা আসলো। ফোরট্রান 1 ছিল আগে, এটা আসলো ফোরট্রান 2, এরকম ভার্সন চেঞ্জ হলো, আরো ডেভেলপ হলো। এরপরে প্যাসকেল, বেসিক, অ্যালগল, এই ধরনের কি আসলো, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসলো। এরপরে যেই জায়গাটা আরেকটু ইম্পর্টেন্টলি চেঞ্জ হয়েছে সেটা হইলো এই ম্যাগনেটিক কোরের পরিবর্তে সেমিকন্ডাক্টর। দেখেন এটা চেঞ্জ হয়েছে, ট্রানজিস্টরের জায়গায় আইসি দখল করছে, ম্যাগনেটিক কোর মেমোরি চাইতে আরো ভালো মেমোরি আবিষ্কার হইলো, সেটা হলো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এর বাংলা হচ্ছে কি বলে, অর্ধপরিবাহী, অর্থাৎ এটা বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করে না, বিদ্যুৎ অপরিবাহীও না। বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে সকল বস্তুকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়। ওকে, একটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী, আরেকটা হচ্ছে কুপরিবাহী বা অপরিবাহী। ওকে, তাহলে সেমিকন্ডাক্টর হলো অর্ধপরিবাহী, বাংলায় বলে থাকে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী, এটার বৈশিষ্ট্য, এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা ব্যবহার করে মেমোরি তৈরি করলে সেটা আগের চাইতে আরো ব্যাপক তথ্য ধারণ করতে পারে। তাহলে কি আসলো, আইসি আসলো, সেমিকন্ডাক্টর আসলো থার্ড জেনারেশনে। ল্যাঙ্গুয়েজ ওইভাবেই চলতে থাকলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই সেকেন্ড জেনারেশনে ফোরট্রান 1 ছিল, থার্ড জেনারেশনে ফোরট্রান 2 হইলো, কোবল আসলো, কোবল মানে আগে যেটা ছিল সেটাই থাকলো, আর একটু ডেভেলপ হলো, আরো নতুন কিছু প্যাসকেল, বেসিক, আরো নতুন কিছু ভাষা আসলো। ওকে, এরপরে ফোর্থ জেনারেশন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখন যেই কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার কোন জেনারেশনে? আমি বলেছিলাম যে ফিফথ জেনারেশনে মানুষের মুখের ল্যাঙ্গুয়েজে কম্পিউটার চলবে। ওকে, তাহলে থার্ড জেনারেশন পর্যন্ত আমরা এটা দেখলাম। ফোর্থ জেনারেশনে কি আছে আমরা এখনো দেখি নাই। ফিফথ জেনারেশনে দুই একটা বৈশিষ্ট্য আমরা বললাম, মুখের ল্যাঙ্গুয়েজে চলবে। তারপরে কি ব্যবহার করা যাবে? আইএ ব্যবহার করা যাবে ফিফথ জেনারেশনে। আইএ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ব্যবহার করা যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমরা বলি না যে কম্পিউটারে কোনো বুদ্ধি জ্ঞান নেই,
কম্পিউটারের বুদ্ধিজ্ঞান আসলেই নেই, কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিছু জিনিস মানে এমন ভাবে এটা উপস্থাপন হবে, মনে হবে যে কম্পিউটারের জ্ঞান বুদ্ধি আছে, অর্থাৎ সে নিজে নিজে ডাটা অ্যানালাইসিস করে সে নিজে নিজে কিছু কাজ করতে পারবে, যেটা আপনার দিতে হবে না। ধরেন একটা উদাহরণ যদি আমি দেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা উদাহরণ যদি দেই, আর্টিফিশিয়াল ধরেন আপনি গুগলে বিভিন্ন সময় কি সার্চ করেন, ধরেন আপনি গুগলে একটা অক্ষর দিয়ে একটা জিনিস সার্চ করেন, প্রায় একটা ওয়েবসাইটে আপনি যান বা একটা কোনো কিছু সার্চ করেন, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইউটিউব। এখন তো সবাই বেশ ইউটিউব ব্যবহার করেন। তো ইউটিউবে আপনি দেখবেন যে আপনি যেই ধরনের ভিডিও দেখে অভ্যস্ত, আপনি ইউটিউব খুললেই আপনার ফ্রন্ট পেজে সেই ধরনের ভিডিও এসে হাজির হবে। আপনি যদি লেখাপড়া বা বিসিএস প্রিপারেশন রিলেটেড কোনো ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখেন, মাঝে মধ্যে দেখে থাকেন, তাহলে ইউটিউব কি করবে, আপনার এই তথ্যটা নিবে, এই তথ্যটা নিয়ে ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ও কি করবে, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ও আপনার পছন্দটা জেনে গেল, ওই পছন্দের ভিডিও, সে সকল ভিডিও, ইউটিউবে তো কোটি কোটি ভিডিও, সারা ওয়ার্ল্ড থেকে প্রতি মুহূর্তে ভিডিও আপলোড হচ্ছে, তো সারা ওয়ার্ল্ড থেকে এত ভিডিও আপলোড হচ্ছে, সে ওইখান থেকে বেছে বেছে আপনি যা দেখতে পছন্দ করেন, প্রায় যা দেখেন, যেগুলোর প্রতি আপনার আগ্রহ আছে, সেগুলো আপনার সামনে এনে হাজির করে দিবে। ওকে, আপনার যদি প্র্যাকটিক্যালি আপনি যদি দেখে থাকেন ইউটিউব, প্রায় তাহলে এটা দেখবেন যে আপনি যে ধরনের দেখেন সেই ধরনের আসবে। আর প্র্যাকটিক্যালি যদি আপনি না দেখে থাকেন, তাহলে আপনার ভিউটা চেঞ্জ করেন, আপনি এখন যা দেখতেছেন সেখান থেকে একটু বের হয়ে অন্য কিছু দেখা শুরু করেন, কদিন পরে দেখবেন আপনার ফ্রন্ট পেজে অন্য যেগুলো দেখতে পছন্দ করেন সেগুলো চলে আসবে। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো কি হবে না, কোনো জেনারেশন চেঞ্জ হবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কথা 5th জেনারেশনে, 4th জেনারেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, এত কথা বলার পরে প্রশ্ন হচ্ছে যে আমরা এখন কোন জেনারেশনে আছি, কম্পিউটারের কোন জেনারেশনে আছি? 5টা জেনারেশন, 3টা আমি বর্ণনা করলাম, আর একটা সম্পর্কে 2-একটা কথা বললাম। তাহলে আমরা বুঝতেই পারতেছেন আমরা কোন জেনারেশনে আছি। একটু সবাই একটু জানিয়ে দেন আমরা কোন জেনারেশনে আছি এখন কম্পিউটারের। কোন জেনারেশনে আছি আমরা কম্পিউটারের? কোশ্চেন হচ্ছে কোন জেনারেশনে আছি আমরা এখন কম্পিউটারের, কোন জেনারেশনে আছি? ভেরি গুড, সবাই খুব জোরসে আনসার করতেছেন। আমরা এখন 4th জেনারেশনে আছি, এক্স্যাক্টলি আমরা 4th জেনারেশনে আছি। কিন্তু এই জেনারেশন, 5th জেনারেশন যেটা আমরা আরো 10 বছর বা 5 বছর আগে বলতাম যে 5th জেনারেশনে এই জিনিস হবে, সেরকম অনেক জিনিসই কিন্তু আমাদের এখন চলে আসে। যেমন এআইটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা বলছিলাম যে এটা 5th জেনারেশনে আসবে, এটা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার শুরু হয়ে গেছে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন যন্ত্রপাতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার শুরু হয়ে গেছে। ওকে, তো এটা দিয়ে তো জেনারেশন চেঞ্জ হচ্ছে না। জেনারেশন চেঞ্জের জন্য এই সামান্য মানে পরিবর্তন হলে হবে না, আরো ব্যাপক পরিবর্তন হতে হবে। একটা এরকম রিমার্কেবল একটা চেঞ্জ হতে হবে, ট্রানজিস্টর থেকে আইসি, এরকম ম্যাগনেটিক কোর থেকে সেমিকন্ডাক্টর, এরকম রিমার্কেবল চেঞ্জ হতে হবে। ওকে, এই সেমিকন্ডাক্টর আসার পরে মূলত মেমোরি, আমরা এখন যা দেখি মেমোরি, র্যাম, রম, এরপর আরো যা যা কিছু আছে, এগুলো খুব সীমাবদ্ধ ছিল। এগুলো দিয়ে মোটামুটি কিছু তথ্য ধারণ করা যেত। এই তথ্যের ব্যাপকতা, তথ্যের সংরক্ষণ, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের যে মেমোরি, কোনটা ধরেন ভোলেটাইল, কোনটা ধরেন নন ভোলাটাইল, ভোলাটাইল, অর্থাৎ কোন মেমোরির ভিতরে আপনি তথ্য রাখলে সেটা নির্দিষ্ট একটা সময় পরে চলে যেতে পারে, আবার কোন মেমোরির ভিতরে আপনি তথ্য রাখলে সেটা কখনোই চলে যাবে না, ওটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত। ধরেন আমরা যখন কম্পিউটার ইউজ করি, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, তখন ধরেন আপনি টাইপ করতেছেন, এমএস ওয়ার্ডে টাইপ করতেছেন, ওই টাইপ করতেছেন, এক পেজ টাইপ করতেছেন, আপনি কিন্তু টাইপ টু টাইম সেভ দিতেছেন, সেভ করতেছেন। হ্যাঁ, যদি আপনি সেভ করে রাখেন, টাইম টু টাইম যদি সেভ করে রাখেন, তাহলে ওইটা একটা স্থায়ী মেমোরিতে গিয়া, ওইটা একটা স্থায়ী পার্মানেন্ট মেমোরিতে গিয়ে জমা হচ্ছে। সুতরাং আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা বিদ্যুৎ চলে গেলে, হঠাৎ যদি অফ হয়ে যায়, তাহলে ওইটা কিন্তু হারায় যাবে না। আপনি 6 মাস পরেও যদি ওই ফাইলটা খুলেন, আপনি যতটুকু টাইপ করছিলেন ততটুকু থেকে যাবে, দেখা যাবে। এখন আপনি যদি ধরেন এক পেজ টাইপ করলেন, কিন্তু সেটাকে কন্ট্রোল এস দিলেন না বা সেভ করলেন না, সেভ না করার পরে আপনার কারেন্ট চলে গেল,
কারেন্ট চলে যাওয়ার পর সাথে সাথে আপনি কম্পিউটারটা অন করবেন, অন করে দেখবেন ওইটা লেখা নাই, সাদা কাগজ, কারণ আপনি সেভ করেন নাই। তাহলে ওই যে যতটুকু সময় আপনি লিখতেছেন, যতটুকু সময়, আবার যদি আপনি ধরেন ওইটা সেভ করেন নাই, কিন্তু আপনি 1 ঘন্টা ধরে টাইপ করতেছেন, আপনার 2 ঘন্টার মধ্যে কারেন্ট যাচ্ছে না, হ্যাঁ, আপনার কম্পিউটার অফ হয় নাই, তাহলে কিন্তু এটা 2 ঘন্টা 3 ঘন্টা ওই পেজে আপনি যতক্ষণ ডাকেন ততক্ষণ থাকবে। তাহলে বুঝতেই পারতেছেন যে একটা পার্মানেন্টলি আমি কম্পিউটার বন্ধ করলেও 6 মাস পরে খুললেও পাচ্ছি, আর একটা কি আমার এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এটাকে সেভ না করি, সেভ না করলে এটা কোন মেমোরিতে থাকতেছে, ওটা একটা অস্থায়ী মেমোরিতে থাকতেছে। আপনারা যখন কম্পিউটারের সুইচ অফ করে ফেলবেন তখন অস্থায়ী মেমোরি থেকে এটা হাওয়া হয়ে যাবে। এইভাবে যেটা স্থায়ীভাবে থাকে এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বা পার্মানেন্ট মেমোরি বা স্থায়ী মেমোরি। আর যেটা কি, যেটা আপনার কম্পিউটার বন্ধ করার সাথে সাথে হাওয়া হয়ে যায়, সেটা ভোলাটাইল মেমোরি। ওকে, তাহলে এই সেমিকন্ডাক্টর আসার পরে মেমোরির এখন যত রুট দেখেন সব রুট এই সেমিকন্ডাক্টর আসার পরে, অর্থাৎ সেমিকন্ডাক্টর আসার পরে মেমোরি একটা স্থায়ী জায়গা দখল করছে। এখনো কিন্তু চেষ্টা করা হচ্ছে যে সেমিকন্ডাক্টরের পরে আরো কি দিয়ে মেমোরিকে আরো স্থায়ী করা যায়, আরো অল্প জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে একটা পেন ড্রাইভের মধ্যে বিশাল আকৃতির একটা জায়গা তৈরি করা যায়, বিশাল আকৃতির শত শত ফাইল রাখা যায়, এরকম চেষ্টাও চলতেছে। ওকে, সেগুলো হয়তো আমরা কখনো কখনো পেয়ে যাব। তাহলে এই পর্যন্ত গেল আমাদের থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের কম্পিউটার গুলো মনে করে নেবেন। আর থার্ড জেনারেশনে কিন্তু আরো জিনিস আবিষ্কার হয়েছে। আমরা এখন কি শুধু কম্পিউটার ইউজ করি? কম্পিউটারের সাথে আমরা কত কিছু ইউজ করি, তাই না? আমরা ইন্টারনেট ইউজ করি, তারপরে www, গুগল কত কিছু আছে। এই জিনিসগুলো কিন্তু ওই থার্ড জেনারেশন থেকে কিন্তু এগুলো বিভিন্ন ফাংশন কম্পিউটারের সাথে এই জিনিসগুলো মানে ক্রিয়েট হওয়া, এই জিনিসগুলো আবিষ্কার হওয়া শুরু হয়েছে। ওকে, থার্ড জেনারেশনের কম্পিউটার। এখন ফোর্থ জেনারেশনের কম্পিউটারের কথা যদি আমরা বলি, তাহলে ফোর্থ জেনারেশনের কম্পিউটার আপনারা সবাই জানেন, কারণ ফোর্থ জেনারেশনের মধ্যে আমরা এখন আছি। আমরা এখন যা কিছু ব্যবহার করছি সবই মানে কম্পিউটারের ক্ষেত্রে সবই হচ্ছে ফোর্থ জেনারেশন। মোবাইলের ক্ষেত্রে না, কিন্তু মোবাইলের জেনারেশন ভিন্ন, কম্পিউটারের এখন আমরা ফোর্থ জেনারেশনে আছি। তাহলে এখন কম্পিউটারের বৈশিষ্ট্য কি? ফোর্থ জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য কি? ফোর্থ জেনারেশনের কম্পিউটার বৈশিষ্ট্য, কম্পিউটার হলো কি একটা ছোট জায়গার মধ্যে চলে আসছে। কম্পিউটারকে আমরা এখন বহনযোগ্য কম্পিউটার হিসাবে তৈরি করতে পারছি। আমরা একটা কম্পিউটারকে একটা ব্যাগের মধ্যে নিয়ে ট্রাভেল করতে পারছি, যেখানে খুঁজে যাচ্ছি। কম্পিউটার, ছোট ছোট কম্পিউটার আমরা হাতের তালুতে রেখে, আমরা যেটাকে বলে পাম টপ বলে, হ্যাঁ, হাতের তালুতে রেখে আমরা ব্যবহার করতে পারছি, যে সাইজ ছোট হয়ে আসলো এবং বিভিন্ন ধরনের কম্পিউটার তৈরি হলো, বিভিন্ন ধরনের। এখন আর কিন্তু কম্পিউটার এক ধরনের না, ভ্যারাইটিস কম্পিউটার আছে। ঠিক আছে? তো বলেন তো একটা কোশ্চেন, আমরা যে কম্পিউটারটা ইউজ করি, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, অফিসিয়াল কাজকর্ম করার জন্য, বিশেষ কোনো কাজ না, অফিসিয়াল কাজকর্ম করার জন্য। আপনি যদি বলেন যে পরমাণু শক্তি কমিশনের একটা কম্পিউটার, ওইটা তো অফিসিয়াল কাজে ব্যবহার হয়, ওটা না, নর্মাল অফিসিয়াল কাজকর্ম এবং দৈনন্দিন কাজকর্ম করার জন্য যে কম্পিউটারটা আমরা ইউজ করি, যেটাকে আমরা পিসি বলি, পার্সোনাল কম্পিউটার যেটাকে বলি, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক যাই হোক, সেই কম্পিউটারটার নাম কি? সেই কম্পিউটারটার নাম কি বলেন তো? সেই কম্পিউটারকে আমরা যদি অনেক ভাগে ভাগ করি, তাহলে সেই কম্পিউটারটাকে আমরা কোন ভাগে ভাগ করতে পারি, কোন ভাগে ফেলতে পারি? তাসনুবা হামিদা, আপনি লিখেছেন সোফিয়া, হ্যাঁ, লাইক দ্যাট। সোফিয়াও সেই জিনিস, ওরকম সোফিয়া ওরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও না, বলা যায় না। মেমোরির মধ্যে আগে দেয়া ছিল, ওইভাবে ওটা আউটপুট দিয়েছে, ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যায় না, তবে অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করবে সেভাবে ওটা কাজ করেছে। ওকে, তাহলে আপনাদের কাছে যে প্রশ্নটা ছিল কি প্রশ্ন? প্রশ্নটা ছিল যে আমরা যে পিসি ব্যবহার করি, পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজে, সেই কম্পিউটার নাম কি? কম্পিউটার অনেকগুলো ভাগে ভাগ করা আছে, সেই কম্পিউটার নাম কি? কেউ জানেন? আচ্ছা, জানলে লিখে, না জানলে আমরা তো এইদিকে আসতেছি, আমরা আস্তে আস্তে জানবো। হ্যাঁ, তাহলে ফোর্থ জেনারেশনের কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটার মেমোরি। এখন মেমোরি মানে কম্পিউটার ধারণ ক্ষমতা, অনেক ধারণ ক্ষমতা। ওকে, অনেক ধারণ ক্ষমতা এবং প্রসেসর অনেক শক্তিশালী। ওকে, এটা আমরা বলতে পারি যে লার্জ স্কেল, এটাকে কি বলে? লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপরে আমরা ফিফথ জেনারেশনে যেটা পাবো, ফিফথ জেনারেশনে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে,
ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই ফোর্থ জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য। ওকে, আর ফিফথ জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য হবে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রসেসরের পাওয়ারের ব্যাপারে বলা আছে, হ্যাঁ, প্রসেসরের পাওয়ার সম্পর্কে। তো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপরে ফিফথ জেনারেশনে কি আসবে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে। ফিফথ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ কি হবে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি? আমরা মুখে যে ভাষা বলি সেই ভাষা। এখনো কিন্তু আমরা ফোর্থ জেনারেশনে আমরা ল্যাঙ্গুয়েজ কি ইউজ করি? আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। অ্যাকচুয়ালি প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, নাথিং বাট এ সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ একটা কাজ কিভাবে করতে হবে, একটা কাজ কিভাবে করতে হবে সেই কাজটা করার জন্য ধারাবাহিকভাবে নির্দেশনা, এটা হলো প্রোগ্রাম। ওকে, বা সফটওয়্যার। তো এখন আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করি? প্রোগ্রাম করি। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আর তখন হবে কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমরা মুখে যেটা বলবো সেটা বলবো। তো ফিফথ জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং মেমোরিটা যেটা এখন ট্রাই করা হচ্ছে, সেমিকন্ডাক্টর থেকে উঠে গিয়ে ট্রাই করা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে অনেক বেশি তথ্য যাতে রাখা যায়, এরকম মেমোরি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি এগুলোর বৈশিষ্ট্য। এইখান থেকে আপনারা আরো কিছু জিনিস পড়বেন যে প্রথম কোন কম্পিউটার, যেমন আইসি আবিষ্কারের পরে, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কারের পরে প্রথম কম্পিউটার কোনটা ছিল, ঠিক আছে? এরপরে আইবিএম এর কম্পিউটার গুলো, আইবিএম এর ফুল মিনিং কি? আইবিএম এর কম্পিউটার গুলো ফার্স্ট জেনারেশনে কিছু আইবিএম এর কম্পিউটার আছে, সেকেন্ড জেনারেশনে কিছু আইবিএম এর কম্পিউটার আছে, এইগুলো মুখস্থ করে নেবেন। এই নামগুলো যে যদি আপনাদেরকে বলা হয় যে হুইচ ইজ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার, আইবিএম এত এরকম দেওয়া থাকলো, আপনাকে তখন আইডেন্টিফাই করতে হলে আপনাকে জানতে হবে যে আইবিএম ফার্স্ট জেনারেশনে কি কি কম্পিউটার তৈরি করেছিল। ওকে, ওকে, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ কম্পিউটার। কম্পিউটার কত প্রকার? অ্যাকচুয়ালি কম্পিউটার কত প্রকার জানেন আপনারা? কম্পিউটার কত প্রকার? আমরা কম্পিউটার একেবারে শুরুতে দেখছি, হ্যাঁ, শুধুমাত্র হিসাব নিকাশ করতে পারে সেগুলোকে আমরা কম্পিউটার বলছি, তাই না? কম্পিউটার আবিষ্কারের কাহিনীতে কি বলছি? শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল করতে পারে সেগুলোকে আমরা কিন্তু কম্পিউটার বলছি, যে কম্পিউটারের হিস্ট্রিতে আমরা বলছি যে এগুলো থেকে কম্পিউটার শুরু হয়েছে। তো ওগুলো তো আসলে ডিজিটাল কম্পিউটার না, বা ডিজিটাল কোনো কিছু করা হতো না। ওকে, তো এই কম্পিউটারকে আমরা মোটামুটি ভাবে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। কম্পিউটার একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার এ, আরেকটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার ডি, আরেকটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ওকে, আমি সংক্ষেপে লিখলাম। কম্পিউটারকে প্রাইমারিলি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি কম্পিউটার? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ওকে, এখন অ্যানালগ কম্পিউটার কি? অ্যানালগ কম্পিউটার হচ্ছে সেই কম্পিউটার যেটা এই ডিজিট 0 এবং 1 ব্যবহার করে কাজ করে না। আপনারা নিশ্চয়ই অ্যামিটার ভোল্টমিটার দেখেছেন, যেগুলো দিয়ে বিদ্যুতের পরিবাহিতা মাপা হয় বা বিদ্যুতের অস্তিত্ব মাপা হয়, বিদ্যুৎ আছে কিনা বা পরিবাহিতা মাপা হয়। ওগুলা দূরে যান। আপনারা থার্মোমিটার দেখছেন না? থার্মোমিটারকে আমরা অ্যানালগ কম্পিউটার বলতে পারি, কারণ এটাতে একটা কোনো কিছু একটা পরিমাপ করা হয়, কিন্তু ডিজিটাল ব্যবহার করা হয় না, 0 1 ব্যবহার করা হয় না। এরপরে আমাদের রক্তচাপ নির্ণয়ের জন্য, রক্তের চাপ অর্থাৎ প্রেসার মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা একটা অ্যানালগ কম্পিউটার। ওকে, এরপর বাতাসের আর্দ্রতা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাও একটা অ্যানালগ যন্ত্র। অর্থাৎ যা কিছু যন্ত্রপাতি আমরা দেখি এগুলো হচ্ছে অ্যানালগ যন্ত্র, অ্যানালগ কম্পিউটার। কম্পিউটার মানে কি গণনাকারী না? তাহলে যে গণনা করতে পারে, যে এই ডিজিটাল মানে ডিজিট ব্যবহার ছাড়াই যে গণনা করতে পারে সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ওকে, ডিজিটাল কম্পিউটার যে এই ডিজিট ব্যবহার করে যে তার সমস্ত ফাংশন, সমস্ত অপারেশন কমপ্লিট করে, সে হচ্ছে ডিজিটাল কম্পিউটার। আমরা কম্পিউটার বলতে মূলত যা বুঝি তা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। আমরা অ্যানালগ ওগুলোকে কিন্তু কম্পিউটার বলি না, বাট ওগুলো কম্পিউটারের শ্রেণীবিভাগ করলে ওগুলো অ্যানালগ কম্পিউটারের মধ্যে পড়ে।
ওকে, কিন্তু কম্পিউটার বলতে আমরা যা বুঝাই, যা মনে করি, মানুষ যা বুঝে সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার তাহলে আমরা বুঝলাম অ্যানালগ ডিজিটাল, বুঝলাম অ্যানালগ এটা এরকম 0 1 বা এরকম অপারেশন ছাড়া করে, সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। আর যেটা আমরা কম্পিউটার বলতে যেটা বুঝি এখন দেখি আমরা, যেটাতে কাজ করি, সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। হাইব্রিডটা হাইব্রিডটা হচ্ছে A প্লাস B। অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটার একত্রে মিলে, একত্রিত করে যদি কোনো ফাংশন করা হয়, যদি এরকম কোনো সিস্টেম থাকে যেখানে অ্যানালগ কম্পিউটারের দরকার আছে, ডিজিটাল কম্পিউটারের দরকার আছে, দুইটার সংমিশ্রণে কাজটা করা হয়, যে প্রসেসটা করা, যে কাজটা করা দরকার সেটা করা হয়, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আবহাওয়ার যখন সংবাদ হয়, আপনারা কিন্তু সংবাদের পরে একটা আবহাওয়ার সংবাদ হয়, এটা আবহাওয়ার পূর্বাভাস দেয় আগামীকাল কি ধরনের আবহাওয়া হতে পারে, বৃষ্টি হবে নাকি বৃষ্টি হবে না, গরম হবে নাকি গরম হবে না, তাপমাত্রা কত থাকবে, আকাশ মেঘলা থাকবে কিনা, এইভাবে আবহাওয়ার যে কি বলে পূর্বাভাসটা দেয়। এই আবহাওয়ার পূর্বাভাসটা এই ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটারের মাধ্যমে তারা কি করে ক্যালকুলেট করে এটা বের করে, এবং এটা ম্যাক্সিমাম টাইমেই এরকম হয়। যদি বলে যে আগামীকাল প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, প্রবল না হলেও একটু একটু বৃষ্টি হয়, সেই একটু একটু বৃষ্টি না হলেও কিন্তু আকাশে মেঘ হয় ভালো। ওকে, এটা আপনারা দেখে থাকবেন যে ওদের সাথে বেশ বেশ মিলে। এটা কিভাবে করে, এটা ধরেন অ্যানালগ ডিজিটাল কম্পিউটার এবং অ্যানালগ কম্পিউটার দুটো মিলে। অ্যানালগ কম্পিউটার দিয়ে কি করে, বাতাসের আর্দ্রতা নির্ণয় করে, বাতাসের তাপমাত্রা নির্ণয় করে, বাতাসের চাপ নির্ণয় করে, বাতাসের আর্দ্রতা, বাতাসের তাপমাত্রা, বাতাসের চাপ এবং অন্যান্য উপাদান, বাতাসের জলীয় বাষ্প কি পরিমাণ আছে না আছে, এগুলো সে নির্ণয় করে কি দিয়ে, অ্যানালগ সিস্টেমে। অ্যানালগ সিস্টেম এগুলো নির্ণয় করে। এই তথ্যগুলো তখন ডিজিটাল কম্পিউটারের মধ্যে দেয়। ডিজিটাল কম্পিউটারে আগে এরকম প্রোগ্রাম করা থাকে যে বাতাসের আর্দ্রতা যদি এত হয়, তাপমাত্রা যদি এত হয়, চাপ যদি এত হয়, উত্তর দিক থেকে বাতাস যদি দক্ষিণ দিকে যায়, তাহলে এর ফলাফল এরকম হতে পারে। এইভাবে ডিজিটালি তথ্যগুলো কালেক্ট করে অ্যানালগ অ্যানালগ কম্পিউটার দিয়ে তথ্যগুলো কালেক্ট করে তখন ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে কি করে প্রসেস করে আউটপুট বের করে একটা রেজাল্ট দেয়। তাহলে এখানে কি দুইটাই কাজে লাগলো, এটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ওকে, তো আমরা কম্পিউটার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এইটা। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই কম্পিউটার। ওকে, আমাদের কাজ হচ্ছে এখন এই কম্পিউটার। এই ডিজিটাল কম্পিউটারকে আমরা কয় ভাগে ভাগ করব? ডিজিটাল কম্পিউটারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ডিজিটাল কম্পিউটারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিনি কম্পিউটার, আরেকটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, আরেকটা হচ্ছে কি মেইন ফ্রেম কম্পিউটার, আরেকটা হচ্ছে কি সুপার কম্পিউটার। এই হচ্ছে ডিজিটাল কম্পিউটার 4 ধরনের। ওকে, এই 4 ধরনের কম্পিউটারের মধ্যে আমরা সব কম্পিউটার নিয়ে কাজ করি না। দেখেন, এই 4 ধরনের কম্পিউটারের মধ্যে আমরা সব কম্পিউটার নিয়ে কাজ করি না। আমি একটা প্রশ্ন করেছিলাম, দেখলাম যে অনেকেই আনসার করেছেন। আচ্ছা যাক, আনসার না করলেও আমি বলে দিই, আমরা যেই কম্পিউটার ব্যবহার করি, আমরা দৈনন্দিন কাজে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক, আমরা দৈনন্দিন কাজে যে ব্যবহার করি যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের নিয়ে আমরা সমস্ত আলোচনা পরবর্তী ক্লাসে আমরা যা যা করব, যা যা আলোচনা করব সব এটা নিয়ে। দেখেন, কম্পিউটার 3 ধরনের, 2 ধরনের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, কোনো কাজ নাই, মানুষ জানেও না যেগুলো কম্পিউটার। ওকে, এগুলোকে কম্পিউটার বলে। তারপর আসলে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার 4 ধরনের, এর মধ্যে আমরা জানি, চিনি, দেখি, ব্যবহার করি, সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। এখন তাহলে সবগুলো বাকি সবগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে, তাই না? তাহলে মিনি কম্পিউটার দেখি। মিনি কম্পিউটার মোটামুটি এক ধরনের বড়সড় কম্পিউটার, এবং এটা দৈনন্দিন যে আমরা কাজগুলো করি এই কাজে ব্যবহার এটা নাই বললেই চলে। ওকে, আউট এটা। মাইক্রো কম্পিউটার, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, এটা নিয়ে লাস্টে কথা বলবো। মেইন ফ্রেম কম্পিউটার বড়সড় বিশাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আপনারা দেখবেন যে ইন্ডাস্ট্রিগুলোতে একই সাথে, আপনারা যদি বাস্তবে কেউ কোনো ইন্ডাস্ট্রি না দেখে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে ইন্ডাস্ট্রি দেখতে পাবেন। মানে একই সাথে অনেক বড় বড় যন্ত্রাংশ ঘুরতেছে। ঠিক আমি মাঝে মাঝে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে
ইন্সপেকশনে গেলে দেখতে পাই যে একটা মানে একটা ঔষধ সেটা ধরেন একটা সিরাপের বোতল, সেটা কি হবে, একটা বোতল আসতেছে, বোতলটা ঠিক যেই মুহূর্তে এখানে আসতেছে ঠিক ওই মুহূর্তে উপর থেকে সিরাপ গুলো পড়তেছে, একটু এদিক ওদিক না, এদিক ওদিক পড়লে বোতলের মধ্যে পড়তেছে না, অর্থাৎ এইটা যেই টাইমে আসতেছে ঠিক এই টাইমে আসতেছে, আসলো, পরবর্তীতে সামনে গেল, সামনে যাওয়ার পর এটা মুখ বন্ধ করলো, ঠিক এটা যেখানে গিয়ে থামলো সেখানে এই মুখটা ছিল, সেখানে মুখটা এসে মুখ বসে আটকে গেল, একটু এদিক ওদিক হইতো না, এরপরে যখন গেল ওইখানে প্যাকেট রেডি, এইভাবে কিন্তু সব অটোমেটিকলি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা টাইম ম্যানেজ হচ্ছে, প্রত্যেকটা টাইম ম্যানেজ হচ্ছে। এই যে এতগুলা জিনিস একসাথে করে, এটার জন্য যে সেন্ট্রাল ব্যবস্থা আছে, এটা কি মানুষের দ্বারা সম্ভব? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাজ হচ্ছে, এভাবে কি মানুষ করতে পারে? করতে পারে না। এটাকে সেন্ট্রাল কমান্ড দেওয়া আছে, ওই কমান্ড অনুযায়ী যে এইখানে বোতল যখন আসবে তখন সিরাপে পড়বে, আবার বোতল যখন এইখানে এত সেকেন্ডে এত মিনিট এত সেকেন্ডে এইখানে থাকবে, এত সেকেন্ডে এত মিনিটে এর উপর থেকে পড়বে, সব সেট আপ করা, এইগুলো এখানে কাজে লাগে। আর সুপার কম্পিউটার আপনারা জানেন যে খুব সফিস্টিকেটেড এবং খুব কমপ্লেক্স বিষয়গুলো সুপার কম্পিউটার দিয়ে ক্যালকুলেট করা হয় বা কাজ করা হয়। ধরেন মানুষ মঙ্গল গ্রহে যাবে বা মঙ্গল গ্রহে ধরেন একটা যান পাঠাবে, এখন এই মঙ্গল গ্রহে আপনারা দেখছেন, টেলিভিশনে দেখছেন, পেপারে দেখছেন, কিছুদিন আগেও মঙ্গল গ্রহে একটা যান পাঠানো হয়েছিল, সেটা মঙ্গল গ্রহের মাটিতে নামছে, সেই ছবিও আমরা দুনিয়াবাসী দেখছি, এরপর সেটা নেমে কি করছে, ছবি তুলছে, মঙ্গল গ্রহের মাটি কেমন, মঙ্গল গ্রহের পানির সন্ধান পাওয়া গেছে কিনা, এই যে বিস্তারিত জিনিসপত্র, সেই কোথায় মঙ্গল গ্রহে পাঠাচ্ছে কোন রকেট, সেটা বাংলাদেশ মানে সেটা কি পৃথিবীর মাটিতে বসে সেটা দেখা যাচ্ছে এবং এখানে বসে সেটা কন্ট্রোল করা যাচ্ছে, এখানে বসে ছবি তোলা যাচ্ছে, ছবি আনা যাচ্ছে। এই যে জটিল কাজগুলো করা হয়, সেই জটিল কাজ কি আপনার আমার কম্পিউটার দিয়ে করা সম্ভব? সম্ভব না। সেই কম্পিউটারের জন্য, সেই জটিল জটিল ফাংশনের জন্য দরকার সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারও কিন্তু সাইজে ছোট না, সুপার কম্পিউটার মনে করেন যে ছোটখাটো, সুপার কম্পিউটারও বড় এবং এটা সো পাওয়ারফুল এবং মাল্টি ফাংশনাল। ওকে, এরপর ধরেন সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা, কেমিস্ট্রির গবেষণা, ন্যানো টেকনোলজি, রসায়নের গবেষণা, পদার্থবিজ্ঞানের গবেষণা, এই যে গবেষণা অনুপরমাণু কখন আমরা দেখি খালি চোখে, এই অনুপরমাণুর রাসায়নিক বিক্রিয়া কেমনে করতেছে, কি করতেছে, এগুলোর মডেল টডেল বের করা, এই সুপার কম্পিউটারের কাজ। আরো আরো জটিল জটিল জিনিস আছে। এই হলো আপনার টোটাল কম্পিউটারটা। এখন মাইক্রো কম্পিউটারটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করি, যেটাকে আমরা পার্সোনাল কম্পিউটার বা পিসি বলি, দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটারের আমরা জানলাম, আমরা দেখতেছি মাইক্রো কম্পিউটার কি। এখন এই কম্পিউটার কি নিয়ে গঠিত, কম্পিউটারের কম্পোনেন্ট কি, কি কি উপাদান দিয়ে পূর্ণাঙ্গ একটা কম্পিউটার সেট তৈরি করা যায়। এখন আপনারা কি বলবেন? আপনারা বলবেন যে একটা কম্পিউটারের মধ্যে দুইটা জিনিস থাকে, কি কি থাকে উপাদান? হার্ডওয়্যার আর সফটওয়্যার, তাই না? ধরেন আমার এখানে আমার টেবিলে একটা কম্পিউটার আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, সব সচল, এটাকে চালু করবে কে, এটা দিয়ে কোনো কাজ করবে কে? ধরেন একটা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই আছে, কাজ করার লোক নাই, তাহলে ওটা দিয়ে কোনো আউটপুট পাবেন আপনি? পাবেন না। তাহলে একটা কম্পিউটারের তিনটা উপাদান থাকতে হবে। একটা কম্পিউটারকে পূর্ণাঙ্গ একটা কম্পিউটার সেটে শুধু হার্ডওয়্যার সফটওয়্যার না, কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যবহারকারী। ওকে, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যবহারকারী। এখন ব্যবহারকারী যেহেতু একজন মানুষ, ব্যবহারকারী নিশ্চিতভাবে একজন মানুষ হবে, হ্যাঁ, সুতরাং যন্ত্রপাতি যেহেতু না, সুতরাং আমরা কম্পিউটারের মেইন অংশ ধরবো কয়টা? দুইটা, কি কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যার। ওকে, তাহলে কম্পিউটারের মেইন অংশ কয়টা? কম্পিউটারের মেইন অংশ যদি ব্রড এসপেক্টে বলি তিনটা, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং হিউম্যানওয়্যার অর্থাৎ ব্যবহারকারী। আর যদি আমরা যন্ত্রাংশ হিসাবে ধরি, যন্ত্র হিসাবে ধরি বা ফাংশনাল, যেটা দিয়ে ফাংশন করবে মানুষ, মানুষকে বাদ দিই, তাহলে হচ্ছে দুইটা, কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার। ওকে, এখন হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি? আমরা যদি কম্পিউটারকে একটা মানুষের সাথে বা একটা প্রাণীর সাথে তুলনা করি, তখন আমরা কম্পিউটারকে এই হার্ডওয়্যার, সফটওয়্যার ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। একটা মানুষের যেমন বডি আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ওকে, আবার মানুষটার ভিতরে এমন একটা জিনিস আছে যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে কি? আত্মা। তাহলে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আত্মা। তাহলে কম্পিউটারের
যে অংশগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং যে অংশগুলো সফটওয়্যারকে পরিচালনা করে কোনো কাজকে কমপ্লিট করে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর হার্ডওয়্যার যেটাকে পরিচালনা করার মাধ্যমে কোন একটা ফাংশন বা কোন একটা কাজ করে, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সেটা হচ্ছে সফটওয়্যার। এখন এই হার্ডওয়্যারকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো। হার্ডওয়্যারকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে কি কি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আরেকটা আছে ইনপুট ডিভাইস, প্রসেসর এবং আউটপুট ডিভাইস। কি কি ইনপুট, আপনি তথ্য ভিতরে দিলেন, তারপর তথ্য কি প্রসেস করা লাগবে না, প্রসেস, এরপর আউটপুট হিসাবে বের হবে। এই সফটওয়্যারকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আমরা একদিনে তো বিস্তারিত সব শিখতে পারবো না, এইভাবে তাই 4 ঘন্টার একটা ক্লাস লাগবে। ওকে, তো সফটওয়্যারকে আমরা এভাবে ভাগ করতে পারবো। আমরা আজকে কথা বলবো হার্ডওয়্যার নিয়ে, আর যতটুকু সামনে পড়বো হার্ডওয়্যার নিয়ে পড়বো। তাহলে সফটওয়্যারকে আমরা এভাবে কিন্তু ভাগ করতে পারি। তাহলে আমি একটু ভাগ করে দেখাই। সফটওয়্যারকে যদি আমরা ভাগ করি, তাহলে ব্রড স্পেকট্রামে 3 ভাগে ভাগ করতে পারি। অনেকে এটাকে 2 ভাগেও ভাগ করে। ওকে, 2 ভাগেও ভাগ করা যায়। একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই দুই ভাবেই মনে রাখবেন। আর আমাদের এখানে যে ভাগটা আছে, এটা মূলত সিস্টেম সফটওয়্যারের একটা অংশ। ওকে, এটা মূলত সিস্টেম সফটওয়্যারের একটা অংশ, কিন্তু সিস্টেম সফটওয়্যার থেকে এইটার কাজকর্ম একটু ভিন্ন। এইজন্য এটাকে আলাদাভাবে দেখায়। আমরা এইভাবে দেখতে পারি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, এগুলা ডিটেইলস আমরা না যাই, আমরা হার্ডওয়্যার নিয়ে কাজ করি। তাহলে আমরা কি দেখতে পাই হার্ডওয়্যারের মধ্যে, বা একটা কম্পিউটারের ফাংশনের মধ্যে কি থাকে, পুরো একটা কম্পিউটারের মধ্যে কি থাকে, সফটওয়্যার তো দেখা যায় না, যেগুলো দেখা যায় সেগুলোর ভিত্তিতে কি থাকে, ইনপুট ডিভাইস, প্রসেসিং, ইনপুট, প্রসেস, আউটপুট। এই প্রসেসিং এ কি থাকে, প্রসেসিং এর জন্য থাকে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে ইনপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট, এই তিনটা অংশ থাকে। এখান থেকে আপনাদের যেটা কাজ হবে, ব্যাংক রিলেটেড যতগুলো ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, সেই ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস গুলো গুগল থেকে খুঁজে মুখস্থ করে ফেলবেন। আর সিপিইউ, এখন আমরা আমাদের কতটুকু মাগরিবের আজানের কতটুকু টাইম আছে, ওকে, আমাদের জনবল জনশক্তি কমে যাচ্ছে, 11 জন আছে, বাকি সবাই এগুলো জানে না বিস্তারিত। একটু ভালো জানলে কিন্তু খুবই ভালো, এগুলো বিস্তারিত জানলে খুবই ভালো। এরকম ভাবে জানলে আপনাকে কেউ কোনো কোশ্চেন করে ঠেকাতে পারবে না। আপনি যদি একটা বিষয় এরকম বিশদ জানেন, একটা বিষয় সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, ধাপে ধাপে যদি আপনি জানেন, প্রত্যেকটা কোন ধাপ থেকে কোন ধাপ, কোন ধাপ থেকে কোন ধাপ, এগুলো যদি আপনি বিস্তারিত জানেন, তাহলে আপনাকে কেউ প্রশ্ন করে আটকে দিতে পারবে না। বাট আপনি যদি বই থেকে কতগুলো সিলেক্টেড কোশ্চেন মুখস্থ করেন, ওই কোশ্চেন না আসলে আপনি পরীক্ষা হলে কান্না করবেন, কারণ আপনি ওই বোর বাড়িতে কিছু জানেন না। আপনি তো পুরো প্রসেসটা কেমন হয় সেটা তো জানেন না। আপনি জানেন মাঝখান থেকে কয়েকটা কোশ্চেন মুখস্থ করছেন ওগুলো, বাট ওই কোশ্চেন রিপিটেড দিন, একই ধরনের কোশ্চেন আসার দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন রিপিট হবে, কিন্তু আপনি যেটা করছেন সেটা হবে না, সেটাই আসবে, একটু ঘুরে আসবে, পারবেন না। ওকে, এই জন্য বিস্তারিত জানতে হবে। তো আমরা এটাকে যদি এইভাবে দেখি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আউটপুট এখান থেকে বের হলো, এই ইনপুট এখান থেকে ঢুকলো। হ্যাঁ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আর তো বিস্তারিত বলার কিছু নাই, তাই না? যে ডিভাইস গুলো দিয়ে, যে যন্ত্রগুলো দিয়ে আমরা কম্পিউটারের মধ্যে ডাটা প্রবেশ করাই, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর ডাটা প্রবেশ করানো, ডাটা কমপ্লিটলি প্রসেস হওয়ার পরে যে যন্ত্রগুলো দিয়ে ওই ডাটাগুলো বের হয় বা আমরা দেখতে পারি, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ওকে, আর ডাটা প্রসেসিংটা হয় কি দিয়ে, সিপিইউ দিয়ে। সিপিইউটাকে আরেকটু বড় করি, হ্যাঁ, বিস্তারিত বলার জন্য, এটা কালি নাই।
সিপিইউটাকে একটু বড় করি। সিপিইউ ধরেন এখানে থাকে মেমোরি, মেমোরি ওকে, এখানে থাকে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এটাই সব কাজ করে, এটাই সব কাজ করে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক মানে গাণিতিক কাজ করে, লজিক মানে লজিক্যাল কাজ করে। কম্পিউটার দেখবেন যা যা করে, কম্পিউটার দিয়ে আপনি যে যে কাজ করান সবই কিন্তু গাণিতিক কাজ অথবা লজিক্যাল কাজ, যৌক্তিক কাজ অথবা গাণিতিক লজিক্যাল দুটো মিলে এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর আরেকটা আছে সিইউ, কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট এটা মিলেই হচ্ছে সিপিইউ। তাহলে এটা মিলেই হচ্ছে কি সিপিইউ, সিপিইউ আলাদা কিছু না, এইগুলোর কম্বিনেশন হচ্ছে সিপিইউ ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন এই দেখেন কন্ট্রোল ইউনিটটা কি করে, কন্ট্রোল ইউনিটের গল্প বলি। কন্ট্রোল ইউনিট নাম শুনে বোঝা যাচ্ছে কন্ট্রোল করে, কারে কন্ট্রোল করে? আপনি যে ইনপুট দিচ্ছেন, আপনি যে কি মাউস মানে আপনি যে কিবোর্ড চাপতেছেন, একটা সংকেত যে ভিতরে যাচ্ছে, এই কন্ট্রোল করে সি কন্ট্রোল ইউনিট। এখান থেকে সংকেত এখানে যাও, এই অর্ডার দেয়, এই কারে অর্ডার দেয়? ইনপুট ডিভাইস অর্ডার দেয়। এখানে আসার পরে সে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে অর্ডার দেয়, তোমার এখানে একটা তথ্য আসছে, এটাকে যেভাবে প্রসেস করতে বলা হয়েছে বা যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রসেস করো। অ্যারিথমেটিক লজিক ইউনিটকে নির্দেশ দেয়, এই কন্ট্রোল ইউনিট মেমোরিকে নির্দেশ দেয় এই প্রসেসটা করার জন্য তোমার এখান থেকে যে যে তথ্য দেওয়া দরকার তুমি দাও। আবার এখানে কাজ হয়ে যাওয়ার পরে যদি মানে যে ব্যবহারকারী তোমার এখানে যদি তথ্য সেভ করতে চায়, কন্ট্রোল মানে কি বলে এস দেয়, তাহলে তুমি এখানে সেভ করে রাখো। এরপর ব্যবহারকারী যখন আউটপুটটা দেখতে যাবে তখন তুমি আউটপুটটা দেখাও। অর্থাৎ আপনি যা যা করেন, আপনি যা যা করতেছেন সবকিছু সমন্বয় বা কন্ট্রোল করতেছে কন্ট্রোল ইউনিট ওকে। আর এই কি করতেছে? এই হচ্ছে সমস্ত হিসাব নিকাশ সবকিছু করতেছে, যা যা করা দরকার প্রসেস করতেছে। আর মেমোরি কি করতেছে? যেই তথ্যটা তার ভিতরে রাখা দরকার সেটা রাখতেছে। আবার ইউজার যদি চায় যে তার ভিতরে নতুন কিছু তথ্য এখন সংযুক্ত করব সেটা রাখতে হবে, সেটা রাখতেছে। অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রয়োজনে যদি কোনো তথ্য লাগে এই তথ্য দিচ্ছে। এই মেমোরির আবার ভাগ আছে, জানেন আপনারা মেমোরি ভাগ জানেন তাই না? মেমোরি নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারি। মেমোরির আবার ভাগ আছে, মেইন মেমোরি আছে, সেকেন্ডারি মানে প্রাইমারি মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি আছে ওকে। প্রাইমারি মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি আছে। আবার অ্যারিথমেটিক লজিক ইউনিটের সুবিধার জন্য প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি থেকে তথ্য আসতে মানে এটা হচ্ছে প্রাইমারি মেমোরি, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, এখানে আছে এএমইউ, একসাথে আমি লিখে দেই সিপিইউ। সিপিইউ তো পুরোটা মিলে, এখানে আমি লিখে দিই অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের তথ্য দরকার। এই সেকেন্ডারি মেমোরি থেকে ডাইরেক্ট কিন্তু আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিটের তথ্য আসতে পারবে না, প্রাইমারি মেমোরি হয়ে আসতে হবে, প্রাইমারি মেমোরি হয়ে আসতে হবে। এখন প্রাইমারি মেমোরি থেকেও, প্রাইমারি মেমোরি তো বড় ছোট মোটামুটি, প্রাইমারি মেমোরি থেকেও অ্যারিথমেটিক লজিক ইউনিটে তথ্য আসতে একটু টাইম লাগে। এই টাইমটা কমানোর ব্যবস্থা করা হয়েছে। এই টাইমটা কমানোর জন্য এইখানে আরেকটা মেমোরি যুক্ত করা হয়েছে, ক্যাশ মেমোরি। আরেকটা মেমোরি কি যুক্ত করা হয়েছে? ক্যাশ মেমোরি। যে ক্যাশ মেমোরিটা কই থাকে? অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং প্রাইমারি মেমোরির মাঝখানে থাকে। এখন এর কাজ কি? এই ক্যাশ মেমোরি কি করে? এই অ্যারিথমেটিক লজিক ইউনিট যেই কাজগুলো করে সেখান থেকে কিছু তথ্য এখানে নিজের কাছে রেখে দেয়। এটা কিন্তু একটা অস্থায়ী মেমোরি, এটা একটা অস্থায়ী মেমোরি, নিজের কাছে রেখে দেয়। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কোনো কারণে ওই তথ্যটা দরকার হইলে সে কি করে? এই প্রাইমারি মেমোরি থেকে আসতে যতক্ষণ টাইম লাগে এখান থেকে আসতে আরো অনেক কম টাইম লাগে। সে কি করে? প্রাইমারি মেমোরি অনেক আগেই সে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে তথ্য দিয়ে দেয়, যার ফলে অ্যারিথমেটিক লজিক ইউনিট এই ক্যাশ মেমোরি না থাকলে যেই গতিতে কাজ করতে পারতো, প্রসেসটা যেই গতিতে হইতো, এই ক্যাশ মেমোরি থাকার কারণে আরো দ্রুত হয় ক্যালকুলেশন, হিসাব নিকাশ, বা আপনি একটা যা যা করতে যাচ্ছেন সেটা আরো দ্রুত হয়। এই হচ্ছে মেমোরি। এগুলো নিয়ে আসলে প্রত্যেকটা ধরনের হার্ডওয়্যার নিয়ে একটা ক্লাস করা দরকার, সফটওয়্যার নিয়ে একটা ক্লাস, এরপরে মেমোরি নিয়ে একটা ক্লাস। এগুলো ডিটেইলসে গেলে অনেক অনেক বিষয় আছে। হ্যাঁ, এই মেমোরি গুলোকে প্রাইমারি মেমোরি,
প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এগুলোকে আবার ভাগ করা যায়, হ্যাঁ। তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত আজকে ক্লাসটা রাখি। আপনারা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে, আমাদের এখানে 4টা ক্লাস আছে, তো 4টা ক্লাস বা 5টা ক্লাস যদি আমরা দেই, এই 5টা ক্লাসে আমরা বিস্তারিত সফটওয়্যার নিয়ে একদিন আলোচনা করব, হার্ডওয়্যার নিয়ে একদিন আলোচনা করব, এই গেল কম্পিউটার। এরপর আইসিটি থাকবে না, নেটওয়ার্কিং, কত ধরনের নেটওয়ার্কিং আছে, হ্যাঁ, কি কি আছে না আছে, এই বিস্তারিত জিনিস নিয়ে আমরা আরো ডিটেইলসে যাব। ওকে, তো এখন আমাদের টাইমও হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।